সেদিন সন্ধ্যায় তুবা আফরিনের বাড়ির দিকে রওনা দিল। প্রতিদিন বিকেল বেলাতেই চলে যায়। আজ একটু বের হতে দেরি হয়ে গেল। দেরি হলেও তাকে বের হতে হয়েছে, না হলে লোকটা খাবেও না আর সারারাত না ঘুমিয়ে তাকে ফোনের ওপার থেকে রাগ ঝাড়বে। তাই তুবা বের হয়েছে। যেতে যেতে হঠাৎ সে জোরে ধাক্কা খেল। শক্ত কিছুর সাথে মাথাটা লেগে বেশ ব্যথাও পেয়েছে। রাগে ব্যথায় তুবা যেই মাথা তুলে কিছু বলতে যাবে তখনই পিলে চমকে উঠল। আত্মায় যেন আচমকা আঘাত পাবার মতো তীব্র ব্যথা অনুধাবন করল। ভেতরের লঘু ভয়টা চন্মনা হয়ে উঠছিল তার ক্রমশ গতিতে। আবার রনি? আবার কোনো বিপদ নিয়ে হাজির হয়েছে সে? এই ছেলেটা যখনই তার সামনে আসে বিপদ দুঃখ কষ্ট সব নিয়ে হাজির হয়। তুবা সুচালো নজরে খেয়াল করল চোখ মুখের অবস্থা স্বাভাবিক নয়। চিকন শ্যামলা শরীরের গলার হাড্ডির সাথে লেগে কপালে ব্যথা পেয়েছে তুবা। ইতিমধ্যে সুপারি আকার ধারণও করে ফেলেছে। মাথা থেকে হাত সরিয়ে মুখে কঠিন ভাব নিয়ে এলো। পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় রনিও সেই রাস্তায় আটকে দাঁড়িয়েছে। তুবা দাঁত কেটে নিজেকে ধাতস্থ করতে একটু সময় নিল। পরক্ষণে শক্ত গলায় বলল, পথে আটকে দাঁড়িয়েছিস কেন? রনি কোনো জবাব দিল না। তার স্থির চোখের চাউনি কেবলই তুবার উপর নিক্ষেপিত। ওর সেই স্থির চোখের দৃষ্টি প্রগাঢ়। রাস্তা ছাড়। রনি নিজ তাগিদ অদ্ভুত কণ্ঠে প্রশ্ন করল, বিয়া করবি নাকি? তুবার হৃদয়ের পিনপিন ভয়টা তাকে আর্স্ট করে দিচ্ছিল। কি জবাব দিবে খুঁজে পেল না সে। আগের বার এমন একটা বিষয় সম্পর্কিত কাণ্ডে ছেলেটা অনায়াসে তার গায়ে কালিমা লাগিয়েছিল অকারণেই। এখন যখন সত্যি সত্যি জীবনটা সাজাতে শুরু করবে ভেবেছে, তখন রনি আবার কি করবে? কোনো বেগরা দিবে সে? তার নিরুত্তরের পিঠে রনি সহসা শান্ত গলায় প্রশ্নবিদ্ধ করল, যদি হইতে না দেই? আতকে উঠল তুবার বুক। চোখগুলি বিস্ময় শঙ্কায় বৃহদাকার ধারণ করেছে। বুকে শঙ্কিতের ঘণ্টা তীব্র আওয়াজে হৃদয় তিক্ত কলরবে মুখিয়ে তুলছিল। রনির এমন বিষাক্ত কথায় শরীর শিউরে উঠছে তার। ভয়ে বুক চিপা দিচ্ছে বারবার। রনি কি সত্যিই এমন কিছু করবে? কিরে, যদি তোর বিয়া আমি হইতে না দেই? ওই বড়লোক সাহেব রে যদি মাইরা ফালাই? তখন কি করবি রে তুবা? ভয় তুবার হাত পা কাঁপা শুরু করে দিয়েছে। ভেতরে ভয় শিরায় শিরায় দৌড়াচ্ছে। দমটা আটকে আসছে রনির এহেন ভীত কথা শুনে। শ্বাস নিতেও সময় নিচ্ছে। হাত পাগুলি ভয় শীতল হয়ে আসছে। ভয় পাইছস? সে কোনো জবাব দিচ্ছে না। মূলত গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না তার। মাত্রাতিরিক্ত ভয়ের তাড়নায় গলা বোবা হয়েছে তার। তিরতির করে কাপা চোখগুলি অচিরে ঝাপসা হয়ে আসছে অজানা ভয়ের রেশ টেনে। রনির মুখে বেদনাদায়ক পীড়াময় একটা অবজ্ঞার হাসি। চোখ দিয়ে যেন উপছে পড়ছে হৃদয়ের গভীরে লুকানো নিগুড় যন্ত্রণাগুলি। ভয় পাইছ না রে তুবা? তোর আর তোর হবু জামাইয়ের আমি কিছু করতাম না। তুই তো ওই বড়লোক ছেঁড়ার সাথে সুখে শান্তিতে আরামে থাকতে পারবি। আর আমি তোরে তো কিছুই দিতে পারতাম না রে। তাই আমার ভাগ্য নাই তোরে নিজের কাছে রাহনের। আমার কাছে থাকলে তো তুই আর ওত সুখ পাইতি না। কষ্ট করতে হইব, অশান্তিতে থাকবে। তার চেয়ে এইটাই ভালা। তোর শান্তিই আমার শান্তি রে তুবা। তুই সুখে থাক। ভুল তো আমি আগেই করছিলাম। নিজেই নিজের কপাল খাইছি ছোটবেলায়। বড় হয়ে তোরে হারাইলাম নিজের দোষে। তুই আমার কপালে আছিলি না রে। তুমি আমার ভাগ্যে নাই। ওই ওপরওয়ালা তোরে আমার ভাগ্যে লেখেই নাই। তোর কোনো ক্ষতি আমি করতাম না। তোরে আর বিরক্তও করতাম না রে তুবা। তুই ভালো থাক।
আমার ভালোবাসা ভালো থাক এইটাই চাই আমি। অন্তত মনরে তো বুঝো দিতে পারবাম যে আমার ভালোবাসা কারো ভালোবাসায় সুখে আছে। আমার ভিতরের আগুন আর ভালোবাসা আমার ভিতরে লুকাইন না থাক। তবুও তুই ভালা থাক তুবা, তুই ভালো থাক। মুখে তাচ্ছিল্যের কষ্ট জর্জরিত হাসি আর চোখ দিয়ে টপটপ করে অবাধে পড়ছে পানি। এই প্রথম রনিকে দেখে তুবার মায়া হচ্ছে। মনটা কেমন অস্থির লাগছে রনির জন্যে। ছেলেটা বোধহয় আসলেই তাকে ভালোবেসেছিল। নিজের অজান্তে তুবার দুই চোখ ঝাপসা হয়ে এলো। এক চোখের পানি টুপ করে পড়তেই তুবা অন্য চোখের পানি আড়াল করে নিল সঙ্গোপনে। আমার জীবনটা আইজ সার্থক হইল রে তুবা। আমার লাইগা তোর চোখের এই দুই ফোঁড়া পানি আমার জীবন দা পূর্ণ কইরা দিছে। তোর এই দুই ফোঁড়া চোখের পানি আর এই মুখ মনে কইরা দিন পার করতে পারবাম আমি। তুবা শুধু তোর লাইগা আমার বুকটা সারাটাক্ষণ জ্বলব রে তুবা। কথাটা শেষ করেই রনি বাচ্চাদের মতো ঢুকরে কেঁদে উঠল। তুবা আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ভেতরে খুব কষ্ট হচ্ছে ছেলেটার জন্যে। হঠাৎ করেই তার এত কষ্ট কেন হচ্ছে রনির জন্য? বুক ভার হয়ে আসছ কেবল। চোখ বারবার ভরে আসতে চাইছে মুক্তদানায়। হঠাৎ তার চোখ গেল রনির বুকের দিকে। চিরা দাগ, রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। ছেলেটা কি নিজে নিজেকে কষ্ট দিচ্ছে? কেন দিচ্ছে? তুবা কেন যেন সহ্য করতে পারল না সবটা। দৌড়ে সামনে চলে গেল। কিছু পথ এগিয়ে থমকে দাঁড়াল। পিছন ফিরল আবার। রনি চোখ ভর্তি পানি নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে তার দিকে। তুবা আর নিতে পারল না এই দৃশ্য। বুকটা ব্যথায় টনটন করছে। রনির জন্যে চোখের পানিগুলি আর আটকে রাখতে পারছে না। ভেতরটা জ্বলছে, খুব কষ্ট লাগছে। চোখের পানি ছেড়ে দিয়ে তুবা দ্রুত সেই স্থান ত্যাগ করল। বড্ড পুড়ছে মনটা রনির জন্যে। কলিং বেলের আওয়াজে আফিন যখন দরজা খুলল, তুবাকে জিজ্ঞেস করল, আসতে এত দেরি হল যে? মেয়েটা নিরুত্তর বিহবল হয়ে আছে। কপাল কুঁচকে এলো তার। মৃদু স্বরে ডাকল, তুবা। তুবাকে ভাবান্তর না দেখে আফিন তাকে ধরে ভেতরে নিয়ে এলো। তুবার চোখ মুখ ফোলা দেখেও আফিন সাথে সাথে কিছু জিজ্ঞেস করল না। তাকে সোফায় বসিয়ে এক গ্লাস পানি নিয়ে এলো। হাত বাড়িয়ে দিয়ে কোমল গলায় জানালো, পানিটা খাও তুবা। আফিনের কথায় সে নিষ্পলক তাকালো একবার। চুপচাপ পানির গ্লাসটা নিয়ে অল্প পানি খেয়ে রেখে আবার আফিনের দিকে তাকালো। আফিনের চোখে তুবার কপালের ফোলাটা দেখে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, তোমার কপালে কি হয়েছে তুবা? ভাবলেশহীনভাবে মেয়েটার থেকে জবাব এলো, কিছু না। চিন্তিত ললাট যেন আফিনের আরও গাঢ় হল। মনের নরম জায়গা থেকে বারবার ভেবে আসছিল, তুবা মিথ্যে বলছে, কিছু লুকাতে চাইছে। নিজেকে স্থির করে বিষণ্ণ কণ্ঠে প্রশ্ন করল আফিন, তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে? চমকালো বোধহয় তুবা। বিস্ময় নিয়ে তাকালো তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকা মানুষটার দিকে। কথা বলতে গলা ধরে আসলেও সেসবে গুরুত্ব দিল না সে। নিজের ব্যাকুল মনটাকে স্থির করে বলল, কি লুকাতে যাব? আপনি বসুন, আমি একটু ওয়াশরুম থেকে এসে রান্না বসাচ্ছি। আফিন তাকে আর কিছু বলে বিরক্ত করল না। কিন্তু হঠাৎ তুবার এমন ব্যবহার তাকে বেশ ভাবাচ্ছে। কপাল কুঁচকে চিন্তিত মুখে থম মেরে বসে রইল সে। এদিকে তুবা ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে এক নজরে নিষ্প্রভ চোখে তাকিয়ে নিজেকে দেখছে। আল্লাহ কি এমন দিল তার মাঝে যার কারণে একটা ছেলের এতটা কষ্ট নিতে হচ্ছে? রনির জীবনটা শেষ বললেই চলে, আর অন্যদিকে তার প্রেমে একজন মাতাল। একটু ছাড়লেই মনে হয় অস্থির হয়ে ওঠে। এই মুহূর্তে আফিনের কথা তেমন না মনে পড়লেও রনির কথা বড্ড মনে হচ্ছে তার। ছেলেটার জীবন শেষের মূল দায়ী কি সে?
হয়তো সে নয়তো তার ভাগ্য। কিন্তু রনির জন্যে মনে টান লাগছে তার। এটাই বা কেন হচ্ছে? ওর ওই কষ্টভরা বুকমুখ দেখে নাকি অন্য কারণ? এত চিন্তায় তুবার মাথা চিনচিন করা শুরু করে দিয়েছে। অমনি দরজায় টোকা পড়ল। তুবা তুবা, কি হলো? এতক্ষণ ধরে ওয়াশরুমে আছো, সব ঠিক আছে তো? তুবা কোনো জবাব দিল না। আফিন আবার গলা ছেড়ে ডাকতে লাগল তাকে। তুবা বেসিনে হালকা ঝুঁকে মুখে পানির ঝাপটা দিল। চোখ মুখ বেয়ে সব পানির দলা বেয়ে নিচে নামতে লাগল। আফিন ওখনো দরজায় দাঁড়িয়ে ডাকছে তাকে। জবাবে সে বলল, কিছু হয়নি আমার, আসছি। মিনিট কয়েক পর তুবা বের হয়ে দেখতে পেল আফিন সোফায় গম্ভীর হয়ে বসে আছে। সে তার পাশে এসে চুপটি করে বসল। ক্ষীণ গলায় প্রশ্ন করল, কি হয়েছে আপনার? আফিন গম্ভীরভাবে কঠিন স্বরেই জবাব দিল, আমার কিছু হয়নি তুবা। তোমার কি হয়েছে সেটাই ভাবছি আমি। আমার কিছু হয়নি আফিন, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। সত্যি কিছু হয়নি তো? আফিনকে মিথ্যে বলতে তুবার ভালো লাগছে না, তবুও মুখ ফুটে বলল না। আফিন তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ জড়িয়ে ধরল। অনেক শক্ত হাতে ধরেছে তুবাকে। তুবা বুঝল না কিছু, কিন্তু মুখে স্মিত হাসি ফুটে উঠল। মনটা স্বস্তিও পাচ্ছে এই মুহূর্তে। রান্না করার সময় হুট করে আফিন এসে তুবার কোমর জড়িয়ে ধরল। আরে কি করছেন কি আপনি? তোমাকে একটু জড়িয়ে ধরার লোভ সামলাতে পারি না আমি। তুবার গলায় নাক ঘষতে ঘষতে আবার বলল, জানো তুবা, মুভিতে আর রোমান্টিক ভিডিওতে যখন দেখি কিচেনে যখন হিরোরা এভাবে জড়িয়ে ধরে বউকে, তখন খুব আনন্দ হয়। এটা বাস্তবে একটু অনুভব করার জন্যেই ছুটে এলাম। জানো ভেতরে কত শত অনুভূতি খেলা করতে থাকে। আসলেই তো দারুণ একটা স্টেপ এটা। ছাড়ুন তো ছাড়ুন, তরকারি পুড়ে যাবে। আর আমি কিন্তু আপনার বউ হইনি এখনো। না আপনি কোনো হিরো আর না আমি কোনো হিরোইন। আফিন তুবার হাত খোপায় নাক ডুবিয়ে দিতে দিতে বলল, হিরো না হই তাই বলে যে এটা করা যাবে না এমন কোনো কথা আছে? মাঝে মাঝে বাস্তবেও কিছু স্টেপ নিয়ে ফিলিংসটা অনুভব করতে হয়। এতে ভালোবাসাও বাড়ে আর অনুভূতিও। এখন থেকে রোজ এভাবে এসে একবার জড়িয়ে ধরব। কেমন? আমি আপনায় খুন্তি দিয়ে দিব একটা। ছাড়ুন, সত্যিই তরকারিটা লেগে যাচ্ছে। আফিন তুবার নরম গালে চুমু দিয়ে চলে গেল। তুবা এক গাল হেসে আফিনের দিকে তাকিয়ে রইল নির্নিমেষ। যতই না করুক, হাজার খানিক ভালোলাগা কাজ করেছে এতে। সব কথা যে সবসময় বলে দিতে হয় এমন কোনো কথা নেই। কিছু অনুভূতি এভাবেই অনুভব করে নিতে হয় চুপিসারে। তুবা আবারও মুচকি হাসল। রাতে খাবার শেষ করে তুবা ব্যালকনিতে এসে দাঁড়াল। পিছন থেকে আফিন এসে তার ঘাড়ের চুল সরিয়ে দিয়ে সেখানে থুতনি রাখল। মোলায়েম গলায় জিজ্ঞেস করল, কি ভাবা হচ্ছে? তুবা জবাব দিল না। নীরবে মৃদু হালকা বাতাসটা প্রাণভরে গায়ে লাগাতে মশগুল মেয়েটা। আফিন এবার ঈষৎ মলিন গলায় বলল, তুবা। হ্যাঁ, কি হয়েছে তোমার? কই কিছু না তো। মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও বলো তো? ভাবনার নিরিবিলি পথে আনমনে হাঁটছে বোধহয় তুবা। কানের গুহায় আফিনের কথাটা বুঝি পৌঁছাল না। আবার আফিন তুবাকে নিজের দিকে ফিরাল। গালে হাত রাখতেই তুবা কপাল কুঁচকে নিল। কি হয়েছে বলো তো তুবা? অন্তত একটু আলতো করে জড়িয়ে তো ধরতে পারো। কোথায় হারিয়ে যাচ্ছ তুমি? এই পর্যায়ে বোধহয় আফিনের চোখে মুখে হালকা করে বিরক্তি খেলে গেল। তুবা সবটা নীরবে দেখল, হজম করল। আচমকা করে সে বলে উঠল, আমাদের বিয়ে কবে আফিন? আফিন সেকেন্ড সময়ের জন্যে কপাল কিঞ্চিত করল।
জবাব আসতে সময় নিচ্ছে বলে তুবা ফের প্রশ্ন করল, কি হলো? তুমি এটা নিয়ে চিন্তিত? আরে তুমি বললে কালকেই বিয়ে করে নিব। এটা নিয়ে এত চিন্তা? দূর পাগলি। আফিন তুবাকে জড়িয়ে ধরল মুচকি হেসে। তুবা তার হাত ছাড়িয়ে যেতে যেতে বলে গেল, ঘুম পেয়েছে, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন এসে। আফিন স্তব্ধ হয়ে তুবার কাণ্ড দেখল পিছন ফিরে। সে এখন খুবই চিন্তিত মেয়েটাকে নিয়ে। হঠাৎ কি হলো তুবার? সকালে আফিন উঠার আগেই তুবা বের হয়ে গেল। ঘুম থেকে উঠে তুবাকে দেখতে না পেয়ে সে রেগে গেল। সাথে বেশ অবাক হচ্ছে তুবার ব্যবহারে। হঠাৎ এমন আচরণ করছে কাল থেকে। কি এমন হলো কাল যে তুবা এমন এড়িয়ে যাচ্ছে তাকে? আফিনের মেজাজ গরম হয়ে আছে। সে তুবাকে কল দিল। একটা রিং হওয়ার পর কলটা রিসিভ করতেই আফিন গলা ছেড়ে বলে উঠল, কলটা ধরতে এত সময় লাগে কেন তোমার? আর আমাকে না বলে চলে গেলে যে? কি হয়েছে কি তুবা? আমি আপনাকে একটু পর কল দিচ্ছি। শান্ত স্বরে তুবা এই কথা বলে কলটা কেটে দিল। আফিন রাগে লাল হয়ে যাচ্ছে। সে আবার কল দিল তুবার নাম্বারে। কিন্তু আশ্চর্য, তুবা ফোনটা বন্ধ করে দিয়েছে। আফিন তুবার এমন কাজে হতভম্ব। চুপচাপ থম মেরে বসে অনেক কিছু চিন্তা করছে। কিন্তু তুবার এমন পরিবর্তনের কোনো কারণ সে খুঁজে না পেয়ে গাড়ির চাবি হাতে নিয়ে উঠে পড়ল। তুবা ফোনটা বন্ধ করে ব্যাগের ভেতরে রেখে লম্বা নিঃশ্বাস ফেলল। সামনে থাকা মানুষটা খানিক হেসে বলল, ফোনদা বন্ধ কইরাল্লি যে? তোর হবু জামাই রাগ করত না? রনির কথায় তুবা কিছু বলল না। পাশ ফিরে তাকিয়ে আছে। এলোমেলো হাওয়া তুবার চুলগুলিকে দুলিয়ে আরো এলোমেলো করে দিয়ে যাচ্ছে। আর রনি অপলক তাকিয়ে আছে সেদিকে। কি সুন্দর প্রকৃতির খেলা। বাড়ি ফিরার সময় রনিকে গলির সামনের ব্রিজে দেখতে পেয়ে তুবাই তাকে নিয়ে এসেছে। ব্রিজের খানিক নিচে দাঁড়িয়ে আছে দুজনে। সামনে মরা পুকুরটা থেকে গা গিনগিন করা গন্ধ আসছে। কাকেদের চেঁচামেচি শোনা যাচ্ছে। আর দুজনে নীরবে দাঁড়িয়ে আছে। রনি বলল, তুবা আমারে কেন ডাকলি এইখানে? রনি, তুমি কি করছো নিজের জীবনটাকে নিয়ে? কে রে? নিজের ভালো একটা জীবন তুমি নিজে নষ্ট করছো। তাতে তোর তো কিছু না তুবা। জানি আমার কিছু না, কিন্তু আমার মনে হচ্ছে আমার জন্যে তোমার জীবনটা এমন হয়ে গেছে। আমি ভেতরে ভেতরে অপরাধ বোধ করছি। এসব তোর ভুল ধারণা। আমার জীবনটা আমার ভাগ্যের দোষে এমন হইয়া গেছে। এইটা আমার কপালের দোষ। এতে তোর কিছুই না। তুই তোর জীবন নিয়া ভাব। তোর নতুন জীবন নিয়া কেমনে সাজাইবি এইসব ভাব। আর এইসব তো তুই ভাইবাই রাখছস, আমি হুদাহুদি চিল্লাইতাছি। বলে রনি কষ্টভরা একটা হাসি হাসল, যা তুবার ভেতরটাকে জ্বালিয়ে দিয়েছে একদম। কষ্টগুলি গলায় এসে ঠেকেছে। আসলেই কি রনির বর্তমান কষ্টের জন্যে সে দায়ী? বাসায় যা তুবা। এসব ছেড়ে ভালো একটা মানুষ হওয়া যায় না? আমি তো ছোটু থেইকাই খারাপ ভালা হইয়াম কেমনে? আমারে নিয়া তুই ভাবিস না। আর আমার পিছনে তোর সময় নষ্ট করিস না রে। কিন্তু বিশ্বাস কর তুবা, আমার লাইগা তোর এমন মায়া দেইখা আমার অন্তরটা জুড়াইয়া গেছে। এমন শান্তি আমি আমার জীবনে পাই নাই। তুবা কিছু বলতে যাবে তার আগে খেয়াল করল তাদের থেকে 2-3 হাত দূরেই আফিন দাঁড়িয়ে আছে। আফিনকে দেখে তুবা থমকে গেল। বুকের ভেতর কিছু একটা প্রবলভাবে বাড়ি খেয়েছে মনে হল। হঠাৎ আফিনকে দেখে সে বোকা হয়ে গেল। তুবা তাকাতেই আফিন তার দিকে তাকাল। অচেনা দৃষ্টি, চোখ মুখ লাল। তুবা তাকিয়েই রইল তার দিকে। এদিকে রনি দুজনের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে। সে পরিস্থিতি কিছুই বুঝতে পারছে না।
আফিন মুখে চাওড়া তুচ্ছা একটা হাসি টেনে লম্বা পায়ে রাস্তায় রাখা গাড়ির দিকে যেতে লাগল। পিছন থেকে 2 পা এগিয়ে তুবা তাকে ডাকল। আফিন ফিরেও তাকাল না। রনি ব্যস্ত হয়ে গেল। তুবা উনারে আটকাউনি, তোরে ভুল বুইঝা চইলা যাইতাছে। তুবা ডাক দে। তুবা পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। রনি দৌড়ে আফিনের কাছে যেতে চাইল, আর তুবা তাকে পিছন থেকে ডাকতে লাগল। ততক্ষণে আফিন গাড়ি নিয়ে চলে গেছে। তুবা গলা ছেড়ে রনিকে ডাকল। রনি আবার দৌড়ে তুবার কাছে এসে হাঁপাতে লাগল। তুই আটকালি না কেরে? তুবা, আমার লাইগা তোরার মাঝে ঝামেলা হোক আমি এখন চাই না। তোরা ভালা থাক, আমি এইডাই চাই। তুবা কিছু না বলে রনিকে ফেলে চলে গেল। যাওয়ার আগে একবার পিছন ফিরে রনির দিকে তাকিয়ে বলল, এসব বাদ দিয়ে নিজের যত্ন নাও। জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নাও। বাসায় এসে তুবা ব্যাগ বিছানার উপর ফেলে দিয়ে ক্লান্তির নিঃশ্বাস ফেলে দিল। শরীরটা নয়, মনটা বড্ড ক্লান্ত। একবার আফিনের বাসায় যেতে চেয়েও কেন যেন যেতে মন চাইল না। ব্যাগ থেকে ফোনটা নিল। সিমটা অন করে আফিন করে কল দিতেই ওপাশ থেকে একজন মহিলা বলতে লাগল, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার তুবা ফোনটা রেখে বিছানার উপর বসে পড়ল। তখন ঘরে তুষি ঢুকল আপা আপা করে। তুষি, সোনা, কি হয়েছে? আপা, ডাক্তার আমারে সত্যি ঠিক করে দিতে পারবে তো? ডাক্তার নয়, আল্লাহ ঠিক করতে পারবে। ডাক্তার তো চেষ্টা করবে। আর আমার তুষি এবার হাঁটতে পারবে। আমি আর তুষি এবার কিশোরগঞ্জ নিকলি হাওয়ারে নীরবে হাঁটব। কেমন? চিকচিক করা চোখ নিয়ে তুষি বলল, সত্যি আপা? ইনশাল্লাহ। এবার খুশি? হু। আপা, কবে অপারেশন হবে? এই মাসেই, আর কয়দিন বাকি আছে। আপা, আমার জন্যে দোয়া করিস। পাগলি, আমার সব দোয়া তোর জন্যে। তুই আমার বোন, নিজের মেয়ের মতো ছোটবেলা থেকে বড় করেছি। দেখবি আল্লাহ আমাদের আবার সুন্দর জীবন দিবে। ইনশাল্লাহ আপা। 2 বোন জড়িয়ে আছে একে অপরের সাথে। তুষির মুখে হাসি, মনে ভয়। তুবার চোখে পানি, মনে চিন্তা ভয়, সব একসাথে জোরালো হয়েছে। অথচ দুজনই নিখুঁত অভিনেত্রী। আফিন বেশ বেগে গাড়ি চালাচ্ছে। গাড়ির গতি একদম শেষ পর্যায়ে। না জানি কখন কি হয়ে যায়। চোখ মুখ লাল হয়ে আছে তার। চোখে বিন্দু বিন্দু পানির দানার কারণে ঝাপসা দেখছে সে। রাগে শ্বাস নিতে পারছে না ঠিক মতো। তুবা তার সাথে এমনটা করতে পারে সে কল্পনাও করেনি। সব মেয়ে এক, বেঈমান, স্বার্থপর, লোভী। আবারও মনে এমন ধারণা পুষতে লাগল সে। লুবনার বিরহের কাছে এই বিরহ কিছুই না। ওটা এক বিন্দু আর এটা এক মহাসাগর। এত কষ্ট সে কি করে সহ্য করবে তাই বুঝতে পারছে না। ভেতরটা আগুনের মতো জ্বলে পুড়ে যাচ্ছে। এই টনটনে তীব্র ব্যথা সে সহ্য করতে পারবে না। সবকিছু শেষ করে দিতে মন চাইছে তার। টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে। তুবা কি রনির জন্যে কাল থেকে এমন করছে তার সাথে? তবে কি তুবার মন পরিবর্তন হয়ে গেল? আফিন এসব ভাবছে আর ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। তার শ্বাসের গতি আস্তে আস্তে কমে আসছে। গাড়ির গ্লাসটা তার কাছে ঝাপসা মনে হচ্ছে। হঠাৎ তার গাড়ির সামনে কোনো একটা বাচ্চা মেয়ে এসে পড়াতেই সে সজোরে ব্রেক করে গাড়ি ঘুরিয়ে নিল। আর তখনই হলো এক দুর্ঘটনা। আকস্মিক সজোরে ব্রেক কষায় মেয়েটার কিছু হয়নি, তবে আফিনের কপাল অনেকটা ফেটে গিয়েছে। হাতেও বেশ খানিকটা আঘাত পেয়েছে সে। বাচ্চা মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে। তখনই দৌড়ে তার মা এলো। কোলে তুলে গাড়ির দিকে এগিয়ে এলো। আফিনকে অনেক ডাকার পর আস্তে ধীরে চোখ খুলে তাকালো সে।
বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে মনটা কোমল হয়ে উঠল। মুখে এক বিন্দু স্নিগ্ধ হাসি ফুটে উঠল তার। বেবিটা অক্ষত আছে, এটাই তার পাওয়া। নিজের ব্যথার কথা বেমালুম ভুলেছে সে। নিষ্পন্দ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার শুভ্র মুখের আদলে। ভদ্র মহিলা শঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল, আপনি ঠিক আছেন ভাইয়া? আফিন নিজেকে ধাতস্থ করল। কপালের মৃদু টনটনে ব্যথায় ভাঁজ পড়ল তার। তবুও সহসা মুখে জবাব দিল, জি। আপনার বেবির কিছু হয়নি তো? ভদ্র মহিলা পরম মমতার সাথে নিজের মেয়ের দিকে তাকাল। আদরের হাত বুলিয়ে দিয়ে বলতে লাগল, না, ওর কিছু হয়নি, আল্লাহর রহমতে ঠিক আছে। হঠাৎ দৌড় দেওয়াতে এমনটা হয়ে গিয়েছে। আপনার তো মাথা থেকে রক্ত ঝরছে, চলুন আপনাকে হসপিটাল নিয়ে যাই। খানিক হাসার চেষ্টা করে মেহতাজ জবাব দিল, না না, তার দরকার নেই। আই এম ফাইন। দরকার নেই বললেই হবে? দেখুন তো কতটা কেটে গেছে। আফিন কপালে হাত দিয়ে বুঝল বেশ খানিক রক্ত পড়ছে। হাতে রক্ত লেগে চিপচিপ হয়ে আছে। সেদিকে এক নাগারে তাকিয়ে কি যেন ভাবছে মশগুল হয়ে। কি হলো? চলুন আপনাকে হসপিটাল নিয়ে যাই। আকস্মাৎ ভদ্র মহিলার কণ্ঠে চকিত হয় সে। শান্ত চোখে তাকিয়ে হাসার চেষ্টা করে জবাব দেয়, নো থ্যাঙ্কস। কিন্তু আপনার বেবিকে সাবধানে রাখবেন। এমন বাচ্চা নিয়ে একা বের হওয়া ঠিক নয়, সাথে তার বাবাকে নিয়ে বের হবেন। নয়তো আরও অনেক কিছুই হতে পারে। আফিন খেয়াল করল ভদ্র মহিলার মুখ কালো হয়ে গিয়েছে। কৌতূহল বশত জিজ্ঞেস করেই ফেলল, এনিথিং রং? ভদ্র মহিলা একটু সময় নিল। পরক্ষণে মুখে মিথ্যে হাসি ঝুলানোর অভিপ্রেতে বলল, আই এম সিঙ্গেল মাদার। আফিন থমকে গেল। কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছে না সে। অবাক বিস্ময়ে তাকালো মহিলাটার দিকে। দৃষ্টি নিষ্পাপ বাচ্চাটার দিকে ফিরলে থমকে উঠল একদম। মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে! সামান্য সুখের জন্যে একটা মেয়ের সারাটা জীবন নষ্ট করে দিতে পারে কি করে! অপমান, দুঃখে, কষ্টে জর্জরিত করে দেয় পুরোটা জীবন। আর ওই নিষ্পাপ একটা বাচ্চা একটু সুখের জন্যে কি করে একটা ছোট্ট জীবন ধ্বংস করে দিতেও দ্বিধা করে না? আফিন যেন মেয়েটার জীবনের সকল কষ্ট মুখে দেখতে পাচ্ছিল। আর কথা না বাড়িয়ে এসে তখনই গাড়ি নিয়ে ছুটল। ভদ্র মহিলা বোকার মতো তাকিয়ে রইল কেবল। তুবা চিন্তায় ঘুমাতে পারেনি, তবে দুপুরবেলা পর্যন্ত চোখ বন্ধ করে শুয়েছিল। তুষি এসে অনেকবার ডেকে গিয়েছে, তুবা তাকে বড় গলায় না করে দিয়েছে আর আসতে। অন্ধকার রুমে চোখ বুজে আছে। মাথাটা এত ব্যথা করছে বলার বাহিরে। মাইগ্রেনটা আল্লাহ কেন তাকে দিল সে কিছুই বুঝতে পারে না। এই তীব্র অসহ্যকর যন্ত্রণা তার মাথাটা গিলে খাচ্ছে বোধহয়। তার বিপদের তো আর শেষ নেই। ঘাড় থেকে ব্যথাটা মাথায় ধরছে। মাথার মস্তিষ্কের সব রগ যেন ছিঁড়ে যাচ্ছে, ভেতর থেকে গুলাচ্ছে। তার উপর চিন্তা, মাথার উপর শান্তিতে শুয়ে ঘুমাচ্ছে। আর সহ্য হচ্ছে না তুবার। হঠাৎ করে উঠে গেল। বিছানার পাশ থেকে ফোন নিয়ে আফিনকে কল দিল, কিন্তু আবারও বন্ধ। তুবা ফোনটা রেখে চুলগুলি ঠিক করল। মাথা উপরে তুলে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে দিয়ে বাথরুমে চলে গেল। একটা ঘন্টা শাওয়ারের নিচে বসেছিল তুবা। শূন্যে তাকিয়ে আকাশপাতাল ভাবছে সে। পানি উপর থেকে পড়ে চোখ ঝাপসা করে দিচ্ছে বারবার, তবুও চোখ বন্ধ আর করছে না। লাল টকটকে হয়ে যাচ্ছে ক্রমশ পানির স্পর্শে। শরীরের লোম যখন কাটা দিয়ে উঠছে তখন তুবা উঠে দাঁড়াল। বাথরুম থেকে এসে তুবা আবার আফিনকে কল দিল, তখন ফোনটা বন্ধ পেয়ে তুবা ছুঁড়ে ফেলে দিয়ে চুল ঝাড়তে লাগল। তুষি তখন তাকে ডাকতে ডাকতে আবার রুমে ঢুকল।
আপা তুমি কি এখনো খাবে না? কঠিন মুখে তুবা রেডি হতে হতে জবাব দিল। না তুষি, তোর ভাইয়ার এখানে যেতে হবে। ওখানে খেয়ে নিব, চিন্তা করিস না। তুষি ঘড়ির দিকে তাকিয়ে বলল। আপা মাত্র ৩:৪২ বাজে, সকাল থেকে কিছু খাওনি, অল্প খেয়ে যাও এখন। তুবার আর তুষিকে এভাবে মানা করতে ভালো লাগছিল না বলে সে তুষির কাছে গিয়ে বসল। গালে হাত দিয়ে কোমল স্বরে বলল, আমার সোনাটা এত চিন্তা করিস আমায় নিয়ে? আমার পাগলিটা এত চিন্তা করতে হবে না তোকে। আপা বল, আপা আজ রাতে বাসায় চলে আসবে? তুবা থমকাল। কি বলবে তা ভেবে দিশেহারা হচ্ছে। আজ এমনিতেই আফিনের সাথে অনাকাঙ্ক্ষিত ঝামেলা হয়ে গেল, তার উপর যদি মানুষটা শুনে রাতে বাড়ি চলে আসতে হবে তখন কি হবে? আবার কোনো রাগের আগুনে ফেটে পড়বে সে। সংকুচিত মনে এবার ভীত হাওয়া আপনমনে দুল খেয়ে শিউরে তোলা অনুভূতি দিচ্ছিল তাকে। তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই এই কয়টা রাত, প্লিজ আপা। তুবার বুকটা কেঁপে উঠল তুষির কথা শুনে। তুষি যে ভেতরে ভেতরে ভয় পাচ্ছে তুবার বুঝতে আর দেরি হল না। সে তুষিকে নিজের বুকে শক্ত করে চেপে ধরল। চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগল, তুষি লক্ষ্মীটা আমার, তুই এত ভয় পাচ্ছিস কেন? কিছু হবে না তো, কিছু হবে না তোর। লক্ষ্মী সোনা আমার, দেখবি সব ভালো মতো হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে, একটুও চিন্তা করিস না বোন। তুবার মনটা অশান্ত হয়ে আছে। ভেতরের স্বস্তিটা পাচ্ছে না সে। রিকশায় বসে থেকে বন্ধ ফোনেও হাজারটা কল দিয়েছে আফিনকে। একটা চাপা কষ্ট ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। বাড়ি গিয়ে কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। আফিন তখনও দরজা না খুলে চুপচাপ নীরবতা পালন করছে। তুবা এখন দরজা ধাক্কাতে শুরু করেছে, কিন্তু ভেতর থেকে দরজা খোলার নাম নেই। এবার গলা ছেড়ে সে চিৎকার করা শুরু করেছে, আফিন, আফিন দরজা খুলুন, আফিন প্লিজ দরজা খুলুন, দরজাটা খুলুন আফিন। এভাবে তুবা ডাকছেই। যখন মেয়েটার কান্নার আওয়াজ আর নিতে পারছিল না আফিন তখন সোফা থেকে উঠে দাঁড়াল। দরজা খুলে দিয়ে আবার ফিরে গেল সোফার কাছে। পিছন ফিরে দাঁড়িয়ে রইল খাম্বার মতো। তুবা দৌড়ে গেল আফিনের কাছে। মাথায় ব্যান্ডেজ দেখে আঁতকে উঠল তার অন্তঃকরণ। ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করতে লাগল, কি হয়েছে? অস্থির চিত্ত তার কণ্ঠকে ব্যাকুল স্বরে পরিণত করছিল। কিন্তু আফিন স্টিল বডি নিয়ে তবুও দাঁড়িয়েই রইল গম্ভীরপূর্ণভাবে। তুবা কান্না করতে করতে বলল, কি হয়েছে কি আপনার? আমায় নিয়ে কি সমস্যা আপনার? আফিন এবার সিংহের মতো গর্জে উঠল। লাল লাল চোখগুলি নিয়ে চাপা ক্ষোভে বলল, সমস্যা আমার না, সমস্যা তোমার। আর তোমার আমার মাঝে সমস্যা হল রনি। রনির প্রতি তোমার এত মায়া উপচে পড়ছে কেন হঠাৎ বুঝতে পারছি না। কি দেখলে রনির মাঝে? এত আগ্রহ কেন তার প্রতি? বলো তুবা, বলো। আফিনের এমন ব্যবহারে তুবা একদম ভয় পেয়ে গেল। দুই পা পিছনে নিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। এবার আফিন সিংহের মতো হিংস্রভাবে থাবা বসাল তুবার দুই বাহুতে। নখ খামছে জিজ্ঞেস করতে লাগল, বলছো না কেন? রনির প্রতি এত মায়া হলো কি করে তোমার? তুমি জানো না রনি তোমার সাথে কি কি করতে পারে? তবুও কেন তার সাথে এত কথা? কিসের কথা? চোখ মুখ ব্যথায় বন্ধ করে রেখেছে সে। তাকে নীরবে নিরুত্তর থাকতে দেখে আবার প্রশ্ন করল আফিন, কি হলো, জবাব দিচ্ছ না কেন? উত্তর দাও। আফিনের চিৎকারে কেঁপে উঠেছে তুবার সর্বাঙ্গ। কাপা গলায় বলল, রনি আগের মতো নেই। ও পরিবর্তন হয়ে গিয়েছে। ও আর আমাদের ক্ষতি করবে না।
এই কথা শুনে আফিন তাকে প্রচণ্ড ক্ষোভে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে দিল অনেকটা দূরে। চোখ মুখে তার প্রচণ্ড বিরক্তির ছাপ। অতিরিক্ত ক্রোধে চোখ মুখ লাল হয়ে আছে। হঠাৎ সে মিনি টেবিলে প্রচণ্ড বেগে লাথি দিয়ে আবার উপরে চলে গেল। তুবা নির্বোধের মতো দাঁড়িয়ে শুধু দেখল। শরীরটা অসাড় লাগছে। মাথায় এখন কিছুই আসছে না। রক্তহীন দৃষ্টিহীন চোখ নিয়ে এসে ধপ করে সোফার ধারে ফ্লোরে বসে পড়ল। একদম নির্জীব নিস্তেজ হয়ে আছে তার চিত্ত। নিষ্প্রাণ চোখগুলি অদূরে তাকিয়ে আছে ভাবাবেগহীন। রান্নাবান্না শেষ করে তুবা যখন উপরে গেল তখন আফিনের ঘরের দরজা বন্ধ ছিল। তুবা দরজায় ধাক্কা দিতে দিতে আফিনকে ডাকতে লাগল রাতের খাবার খাওয়ার জন্যে। তবুও লোকটা তার কথা শোনার কোনো নাম নিচ্ছিল না। একসময় হাল ছেড়ে দিয়ে জোর গলাতে বলল, খেয়ে নিন, আমাকে আজকে বাসায় চলে যেতে হবে। দরজা খুলে নিচে আসুন। তুবাকে আজ রাতে বাড়ি ফিরতে হবে শুনে আফিনের রাগ বেড়ে দ্বিগুণ হল। প্রকাণ্ড বিদ্বেষে দাঁত কিরিমিরি করে সে দরজা খুলে বের হল। লাল বড় বড় হিংস্র চোখ করে সে তুবাকে বলল, এতদিন তো তোমার যেতে হয়নি রাতের বেলায়, এখন কেন যেতে হয়? নাকি রনি বাসায় পৌঁছে দিবে? ও তো আবার ভালো হয়ে গিয়েছে। বলে আফিন অন্যদিকে মুখ ফিরাল। রাগে ফোঁসফোঁস করছে সে। তুবা ছলছল চোখে তাকিয়ে নিরুপায় কণ্ঠে বলল, ছি, কি বলছেন আপনি এইগুলি আফিন? আপনার চিন্তাভাবনা এমন কেন? কি হয়ে গেল আপনার? আমার চিন্তা ভাবনা পাল্টায়নি, তোমারটা পাল্টে গিয়েছে তুবা। তাই রনিকে তোমার এখন মহৎ মনে হচ্ছে। একটা মানুষ কি পরিবর্তন হয় না? ভালো হওয়া কি দোষের? আফিন দ্বিগুণ রেগে গিয়ে চিৎকার করল, আরে দোষের কেন হবে? রনি তো এখন ধোয়া তুলসী হয়ে গেছে। তো যাও, ভালো মহৎ মানুষের কাছেই যাও। এখানে কেন এসেছ? তোমার আগের প্রেমিকের কাছে যাও। আফিনের মুখে এমন একটা কথা তুবা কখনো আশা করেনি। আফিনের এমন নিকৃষ্ট রকমের কথাটা কি ইঙ্গিত করে তা জানে সে। বারবার তার কানে ভাসছে আর শরীরটা জ্বালিয়ে দিচ্ছে কথার তেজটা। তুবা রেগে গিয়েছে খুব রকমের। দাঁত কেটে নিজেকে ধাতস্থ করে বলল, তুবা, আপনার মতো এমন নীচ মনমানসিকতার মানুষ আমি আগে কোনো দিন দেখিনি। আপনার সাথে থাকা কোনোভাবেই হবে না আমার। আমাকে নিয়ে এতটা বাজে মন্তব্য যে মনে পড়তে পারে তার সাথে আর যাই হোক সংসার হবে না। গড়গড় করে কথাগুলি বলে তুবা দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করেছে। আফিন রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগল, হ্যাঁ যাও যাও, আমি তো ভালো না। এখন আমি খারাপ হয়ে গেছি না? এখন তো রনি ভালো হয়ে গেছে, ওর কাছেই তো যাবে। যাও। আফিন কপাল ডলতে ডলতে পাশ ফিরে তাকাল। একটু পর যখন দেখল তুবা সত্যি সত্যি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে তখন আফিন তাকে পিছন থেকে ডাকল। তুবা আর পিছু না ফিরে বেরিয়ে গেল। তার ডাক যখন তুবা শুনেনি রেগে মেগে সে দেওয়ালে একনাগারে 3টা ঘুষি মেরে ঘরে ঢুকে পড়ল জেদ দেখিয়ে। রাগটা সে কিছুতেই লাগামে আনতে পারে না। রাগের তীব্র আগুন শরীর দগ্ধ করছে তার। সাপের মতো ফোঁসফোঁস করে নিঃশ্বাস ফেলছে সে। মাত্রাতিরিক্ত রাগে ঘেমে গেটে একাকার হচ্ছে। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদে উঠল তুবা। নীরব রাস্তায় তার কান্না বারবার শোনা যাচ্ছে। অবুঝের মতো কেঁদেই যাচ্ছে শুধু। সময় মিঠাই এর মতো মিলিয়ে যায়। এর মাঝে কেটে গিয়েছে 2 দিন। এই 2 দিনের মাঝে না তুবা একবার আফিনকে কল দিয়েছে, আর না আফিন তুবাকে দিয়েছে। 2 দিনের মাঝে 1টা মিনিট কেউ কারো সাথে কথা বলেনি, আর না একবার দেখা হয়েছে। আফিন কল দেয়নি বলে তুবাও কল দেয়নি তাকে। তুবা দোষ করেও কল দেয়নি তাকে, তাই সেও তুবাকে কল করেনি।
অনেকবার ডায়ালে নাম্বারটা নিয়েও আফিন কেটে দিয়েছে। ভেতরে তার একটা রাগ এখনো রয়ে গিয়েছে। তুবা তো রাগে আফিনের সাথে থাকতে পারবে না সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, কিন্তু তবুও মন সায় দিচ্ছে না। দম আটকে আটকে আসতে চায়। অস্থিরতা তার চিত্তকে অবিলম্বে হতবিহ্বল করে তোলে। নিমিষে সবকিছু বিষাক্ত মনে হয়। তুষির ঔষধ নিতে 3 দিনে আজ তুবা ঘর থেকে বের হয়েছে। মুখটা চিন্তায় একদম শুকনো হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে আছে। তাকে অসুস্থ মনে করে রনি এগিয়ে গেল সেদিকে। পিছন থেকে ডেকে জিজ্ঞেস করল, কিরে তুবা, তোর কি শরীর ভালো না? তুবা এক পলক দেখে মুখ ফিরিয়ে নিল। তার কথা বলতে ইচ্ছা করছ না। রনি আবার ডাকে, তুবা রে। হঠাৎ যান্ত্রিক বস্তুর মতো সে জবাব দিল, ভালো আছি। তাইলে মুখটা এমন লাগতাছে কেরে? জানি না। তোর আর তোর হবু জামাইয়ের মধ্যে কোনো ঝগড়া হইছে কি? তুবা জবাব দিল না। শুষ্ক মুখ এখনো ফিরিয়ে রেখেছে অন্যদিক। রনির মনে বুঝি আঘাত লাগল। খানিক অস্থির হয়ে আবার জিজ্ঞাস করে, কিরে, আমারে নিয়ে কাইঝা করছস? তুবা থমকাল। অন্তঃকরণে অদ্ভুত অনুভূতি হল তার। চোখের সামনে ভেসে উঠল আফিনের মুখটা। পরক্ষণে কাটকাট গলায় জবাব ছুড়ল, না। তাইলে তোর কি হইছে কইবি তো? হঠাৎ রনির জোরে কথা বলায় তুবা ভয় পেয়ে গেল। চকিতে তাকাল সে। রনির চোখে মুখে তখন অশান্তির ঘন ঘটা। তুবা ছোট করে জবাব দিল, আমি ভালো আছি, তুমি সরো। তুবার কথাতে এক বিন্দুও নড়ল না রনি। তাকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তিক্ত অনুভব করল সে। তবুও বাহিরে সেটা প্রকাশ না করে বলল, কি হলো? তুবা, আমি তোরে সুখী দেখবার চাই। এর লাইগা আমি নিজের ভালোবাসা রে কোরবান দিছি। তোরে অসুখী দেখবার লাইগা এমনটা করি নাই কিন্তু। কথাটা মাথায় রাখিস। রনির চলে যাওয়ার দিকে তুবা অপলক তাকিয়ে রইল। এ কোনো চক্রে আটকে গেল সে? একদিকে আফিনের প্রতি ভালোবাসা, অন্যদিকে তার জন্যে একটু একটু করে কষ্ট পেয়ে একটা ছেলের জীবন ধ্বংস হওয়ার অপরাধবোধ। বাসায় ফিরার পর তুবার ফোনে কল এলো। স্ক্রিনে যখন আফিন নামটা ভেসে উঠল তা চোখে পড়তেই তুবার বুকটা ধুক করে উঠল। নিঃশ্বাসের গতি বেড়ে গিয়েছে। প্রথম প্রথম যে অনুভূতি হতো ঠিক সেই অনুভূতি হতে শুরু করেছে বুকের ভেতর। মনের কোণে অদ্ভুত এক বাতায়ন নিয়ে এলো প্রজাপতিরা। কাপা হাতে কিছুটা সময় নিয়ে তুবা কলটা রিসিভ করল। ওপাশ থেকে গম্ভীর গলায় শোনা গেল, বাসায় এসো। তুবার ভেতরের অনুভূতিটা কেমন নির্জীব হতে শুরু করল রাগে। যেন তার ভেতরের অনুভূতিটাকে রাগ টপকে যেতে চাইছে, তবুও পদে পদে বাধা খাচ্ছে। ফোন দিয়েই কি আর কিছু বলা যেত না হুকুম ছাড়া? ভালোমন্দ কিছু জিজ্ঞেস করা যেত না? তুবা কঠিন গলায় জানাল, আমি আসতে পারবো না। আফিন চিৎকার করে বলল, তুমি আসবে কি না বলো। তুবা 5 সেকেন্ড ভাবল, পরক্ষণে ক্ষীণ গলায় জবাব দিল, আচ্ছা। বাড়তি আর কিছু না বলে কলটা কেটে দিল চট করে। একটু পর তৈরি হয়ে সে বাসা থেকে বের হয়েছে সেই বাড়ির দিকে। আফিন আর তুবা সামনাসামনি বসে আছে সোফায়, কিন্তু দুজনই চুপ। শুনশান নীরবতা রুম সহ তাদের ভেতরকার গ্রাস করে নিচ্ছে। নীরবতা ভেঙ্গে জিজ্ঞেস করল আফিন, তুমি এখনো রনির সাথে দেখা করো কিংবা কথা বলো? তুবা নির্লিপ্ততা বসে আছে। বুঝতে পারছে না কি জবাব দিবে সে। এতটুক জানে সত্যি বললে এই মানুষটা আরও রেগে যাবে। দ্বিধান্বিত হয়ে চুপচাপ বসে আছে সে। কি হলো তুবা? বেশ শান্ত গলায় বলল আফিন। তুবার ভেতরের রাগটা আফিনকে সামনাসামনি দেখে কেমন মিলিয়ে গিয়েছে।
এই মানুষটার থেকে দূরে থাকা তার কিছুতেই সম্ভব না। যা এই লোকটার সংস্পর্শে এলেই বোঝা যায় কেবলমাত্র নিজের অস্তিত্বের সবটা জুড়ে মিলে গিয়েছে মানুষটা। এই সম্পর্কটা শুরু আগেই শেষ হতে দিতে চায় না কিছুতেই। তাই এত না ভেবেই বলে উঠল না, মিথ্যে কথা। তুমি মিথ্যে বলছো তুবা। তুমি আজ একটু আগেই রনির সাথে কথা বলছিলে। রনি চলে যাওয়ার পরও তুমি তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিলে। আমি নিজ চোখে দেখেছি সেটা তোমার বাসায় যাওয়ার সময়ে। তুমি কি চাও কি তুবা? কেন আমার সাথে মিথ্যে বলছো তুমি? উত্তর দাও। গলা ফাটিয়ে আফিন কথাগুলি বলে থম মেরেছে। অপরাধীর মতো মাথা নিচু করে বসে রইল তুবা। সত্যিটা বললে এই মানুষটা ভয়ঙ্কর রেগে যেতে পারে, ভয় মিথ্যে বলল অথচ সে সবটাই জানে। এখন ঠিক কেমন রিয়েক্ট করবে মানুষটা তা নিয়েই সে ভীষণ চিন্তা। চুপ করে বসে রইল সে। তুবাকে চুপ থাকতে দেখে আফিন রাগে কাচের টিটেবিলটা উল্টে ফেলে দিয়ে চলে গেল। নিজেকে আর সংযত করতে পারছে না সে। তুবা ভাঙ্গা কাচের টুকরোর দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। এই কাচ তো আর জোড়া দেওয়া সম্ভব হবে না। সম্পর্কের বেলাতেও কি এমনটাই হয়? ভাবতে লাগল তুবা। গভীরভাবে চিন্তা করছে সে। আফিন দরজা বন্ধ করে বিধ্বস্ত অবস্থায় মাথায় হাত দিয়ে বসল। কি করবে সে বুঝতে পারছে না। তুবার এমন পরিবর্তন হেলাফেলা ভাব আর নিতে পারছে না সে। ভেতর থেকে প্রতিনিয়ত আঘাত পাচ্ছে। রনির প্রতি তুবার এমন করার কারণটা কিছুতেই মাথায় খেলছে না তার। কি এমন কারণ? কেন তার তুবা এমন হয়ে গেছে সে জানে না। আফিন আজ ভীষণ অসহায়। ভীষণ। তার চোখগুলি হঠাৎ ঘোলাটে হয়ে আসল যেন। দরজায় মৃদু একটা টোকার আওয়াজ হল। আফিন কপালের উপর হাত সরিয়ে দরজার দিকে তাকাল। চোখ বন্ধ করে কপালে হাত দিয়ে শুয়েছিল সে। হঠাৎ খেয়াল করল দরজার নিচ দিকে সাদা একটা কাগজ পড়ে আছে। কপাল কুঁচকে আফিন এগিয়ে গেল দরজার দিকে। কাগজটা কুড়িয়ে হাতে নিয়ে দরজা খুলল সন্তর্পণে। কেউ নেই দরজার ওপারে। আফিন কাগজটা খুলে পড়তে লাগল। জানি আপনি আমার উপর রেগে আছেন আফিন। হয়তো আপনার রাগ করাটা স্বাভাবিক। কিন্তু আমি এখন একটা ধাঁধায় পড়ে গেছি। নিজেকে কেমন অপরাধী মনে হয়। সত্যি রনি ভালো হয়ে গেছে। আপনি রাগ করলেও এটা সত্যি রনি আমাকে ভালোবাসে। আর আমি ভালোবাসি আপনাকে। কিন্তু তবুও রনির প্রতি আমার কোথাও মায়া হয়। সবসময় মনে হয় আমার জন্যে রনির জীবনটা এমন হয়ে গেছে। আমিই বোধ হয় ওর নষ্ট একটা জীবনের জন্যে দায়ী। হয়তো ওর জীবটা স্বাভাবিক সুন্দর হতে পারত। আমাকে ভালোবেসেই হয়তো একটা ছেলে স্বাভাবিক জীবন থেকে দূরে আছে। এই জন্যেই হয়তো আমার মায়া হয় তার উপর। অপরাধ বোধ থেকেই হয়তো হয়। কিন্তু বিশ্বাস করুন রনি ভালো হয়ে গিয়েছে। ও আমার বা আপনার কোনো ক্ষতির কারণ হবে না। বাকি রইল আপনার কথা। আপনি আমার প্রতিটা স্পন্দনে মিশে গেছেন। আপনার ছোঁয়া আমার প্রতিটা লোমকূপে আছে আফিন। আমার অস্তিত্বটা আমি আপনার মাঝে বিলীন করে দিয়েছি। আপনাকে ছাড়া নিঃশ্বাস নেওয়াও আমার জন্যে কষ্টকর। আমি আপনাকে হারাতে চাই না। তাই আনমনে মিথ্যেটা বলেছিলাম। আপনি আমায় দোষী ভাবলে ভুল করবেন। কিন্তু এটাও সত্যি আপনি আপনার কথার দ্বারা আমার নরম মনকে আঘাতে ক্ষতবিক্ষত করে দিয়েছেন আফিন। লেখাটা শেষ করে আফিন দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে দিল। সে নিজেও অনুধাবন করছে সে তুবার সাথে খারাপ ব্যবহার করেছে। ওভাবে কথাগুলি রাগের মাথায় বলা ঠিক হয়নি হয়তো। সে কাগজটা রেখে রুম থেকে বের হল। ঠিকই ধরেছে। তুবা ছাদের এক কোণায় আকাশে মুখ করে দাঁড়িয়ে আছে। আফিন পিছন থেকে তাকে জড়িয়ে ধরল।
লম্বা চুলে মুখ গুজে দিয়েছে মনমরা হয়ে। তখনই বৃষ্টির কণার মতো টুপ করে পানি গাল বেয়ে পড়ল তুবার। দমটা কেন যেন বন্ধ হয়ে আসতে চাইছে। আফিন তাকে নিজের দিকে ফিরিয়ে চোখের পানিটা মুছে দিল। এক হাতে কান ধরে বিড়বিড় করে সরি বলতেই তুবা এক রাশ কেঁদে জড়িয়ে ধরল তাকে। তুবার আড়ালে আফিন চোখের দুইটা ফোঁটা আড়াল করে নিল রাতের আধারেই। মেয়েটা যে কিভাবে তার হৃদয় মিশে গেছে তা সে জানে না। তুবার কষ্ট সরাসরি যেন তার বুকে গিয়ে লাগে ফলার মতো। তুবা আমার দিকে তাকাও। তোমায় ভালোবাসি আমি তুবা। কোনো সময় তোমার খারাপ আমি চাই না, চাইব না। কিন্তু আমি এটা চাই যেন তুমি রনির সাথে আর কথা না বলো। আমি চাই না রনির কাছাকাছি তুমি থাকো। তোমার কিন্তু উচিত আমার কথা শোনার। হতে পারে সে ভালো হয়ে গিয়েছে, মানলাম ও আমার আর তোমার ক্ষতি করবে না। কিন্তু তুমি ওর সাথে কথা বললে দেখা করলে তোমার সবসময় মনে হবে তোমার কারণেই ওর এমন অবস্থা, যেটা তোমার এখন হচ্ছে। এটা দিন দিন বাড়তে থাকবে। ফলশ্রুতিতে কি হবে? আমাদের মাঝে ফাটল ধরতে শুরু করবে। সামান্য কয়দিনে কি হচ্ছে দেখতে পাচ্ছ না তুমি? এটা আরো বড় রূপ ধারণ করলে কি হবে একটু ভাবো তো। তুবা নির্বাক হয়ে আছে। আফিনের কথাটাতে যথেষ্ট যুক্তি রয়েছে। চুপচাপ সে ভাবছে এইগুলি। তুবা বুঝেছ আমার কথাগুলি? কেন আমি তোমার সাথে রাগ করেছি? আমার কাছে কি এটা স্বাভাবিক নয় তুমি বলো? তুবা মাথা নাড়াল। আপন মনে আফিনের দিকটা চিন্তা করল। সে জানে এই মানুষটার কাছে সে কতটা গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। তাকে ভালোবেসে এই মানুষটা এক প্রকার উন্মাদ হয়েছে বইকি। আমাকে কথা দাও তুমি আর রনির সাথে কথা বলবে না। চুপচাপ নির্লিপ্ততা হয়ে তুবা আফিনকে পরখ করছে। ওই মানুষের চোখে মুখে লুকিয়ে আছে অগাধ শঙ্কা আর হারিয়ে ফেলার আতঙ্ক। তুবা এক চিমটি হাসল বোধহয়। আফিন ব্যাকুল কণ্ঠে আবার প্রশ্ন করল, কি হলো তুবা? তুমি আর রনির সাথে কথা বলবে না বা দেখা করবে না, কথা দাও। তুবা একটু ভেবে আফিনকে বলল সে আর রনির সাথে কথা বলবে না, ওর থেকে দূরেই থাকবে। এসব শুনে আফিন যেন বড্ড প্রশান্তি পেল। স্ফীত হেসে তুবাকে তার খারাপ ব্যবহারের জন্যে সরি বলে আবার জড়িয়ে ধরল মেয়েটাকে। তুবা এই কদিনে না রনিকে নিয়ে তেমন ভেবেছে আর না তাকে সামনে পেয়েছে। সে এখন তুষিকে নিয়ে চিন্তায় আছে। তার ভয় চিন্তা সবকিছুর মূলে এখন তার আদরের বোন। বেশিদিন বাকি নেই অপারেশন করানোর। আফিনকে জানিয়ে দিয়েছে তুষির অপারেশনের পরই তাদের বিয়ে হবে। আফিন এতে অমত করেনি। সে এতেও রাজি। তুবা বাজার করতে যাওয়ার সময় আবার রনির সাথে দেখা। ক্ষীণ গলায় রনি ডেকে উঠল, তুবা তোর সাথে আমার একটু কথা আছিল। না শোনার ভান করেই তুবা চলে যাচ্ছিল ব্যস্ততা দেখিয়ে। চোখ মুখ শক্ত তার। চলে যাওয়ার আগে রনি কাতর কণ্ঠে আবার প্রশ্ন করল, তুবা একটু সময় দিবি? সে একবার তাকাল। দৃষ্টি নামিয়ে কাঠোকাঠ গলাতেই জবাব দিল, আমি এখন ব্যস্ত, তুমি যাও। তুবা তোরে কিছু জানানোর আছিল, একটু শুন। তুবা থামল না। দৃঢ় মনোবল নিয়েই সে কঠিন রূপে চলে যাচ্ছিল। সেই মুহূর্তে বড্ড মায়াময় কণ্ঠে অস্থির হয়ে রনি বলল, অনুরোধ তুবা। তুবা কি করবে বুঝতে পারছে না। রনি কি বলতে চায় সে শুনতে চাইছে। আবার আফিনকে দেওয়া কথাগুলিও মনে পড়ছে তার। পাথরের মতো দাঁড়িয়ে গেল তুবা রাস্তার এক কিনারে। একটা মানুষের এভাবে বলা অনুরোধটুকু উপেক্ষা করার আগে রনি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুবা রে, তোর দুইডা পায়ে পড়ি, আমার কথাটা একটু শুন। সম্পূর্ণ বোধটুক উপেক্ষা করে তুবা চলে যেতে পা বাড়িয়েছিল, তবে রনির এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল সে।
না পা বাড়াতে পারছে আর না কিছু বলতে পারছে। নিষ্ঠুর রূপে উপেক্ষা করার সাহসটুক কোমল হৃদয়কে টপকে যেতে পারল না। শুনবি, তুবা সবকিছু বড্ড তিক্ত লাগছে। রনির প্রতি বিতৃষ্ণা হলেও পারছে না সে এড়িয়ে যেতে। এভাবে একটা মানুষের এতটা অনুরোধ ঠিক কি করে অগ্রাহ্য করা যায় তা তার জানা নেই। তুবা, আমার না একটা অনুরোধ আছে তোর কাছে। আল্লাহর দোহাই লাগে এইটা রাখিস। এবার মনটা বোধহয় একটু গলল তুবার। না চাইতেও কম্পিত কণ্ঠে জানতে চাইল, কি অনুরোধ? রনির মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। ছেলেটা কান্না মিশ্রিত চোখে ঠোঁট প্রসারিত করল। উচ্ছ্বাসের সহিত বলল, আমি তো। কথাটা শেষ করার আগে তুবার ফোনটা বেজে উঠল। সম্বিত হল তার সর্বাঙ্গ। ব্যাগ থেকে ফোনটা তুলে দেখতে পেল আফিন কল করেছে। ভয় শুকনো ঢোক গিলল সে। কাপা হাতে কল রিসিভ করতেই ওপাশ থেকে মানুষটা বোধহয় খুশি মনে জিজ্ঞেস করল, তুমি কি বাসায় আছো তুবা? একটা মিহি আতঙ্ক বয়ে চলল তুবার শিরায় শিরায়। ঠান্ডা স্রোতে হতবিহব্বল হয়ে উঠল তার মলিন বিস্মিত চিত্ত। কাপা গলায় কোনো রকম প্রশ্ন করল, কে, কেন? আমি তোমার বাসায় আসছি 5 মিনিটের মাঝে, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা। তুবা তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিয়ে নিঃশব্দে ওখান থেকে চলে গেল। রনির জন্যে খারাপ লাগলেও তার কিছু করার নেই। আফিনের বিশ্বাস সে ভাঙতে পারে না। তবুও হৃদয়টা কষ্ট পাচ্ছে। এভাবে বলার পরও একটা মানুষের একটা অনুরোধের কথা শুনতেও সে পারেনি। একটা মানুষকে কষ্ট দিয়ে কাঁদিয়ে কিভাবে আরেকটা মানুষ ভালো সুখী থাকতে পারে? রনির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সেই ইচ্ছাটার কথা শোনার মতো তুবার কাছে সময় নেই। হৃদয়ের ব্যথায় হুহু করে কেঁদে উঠল। জোর গলায় একা একা বলতে লাগল, আমার লাইগা তোর সময় কেড়ে থাকব তুবা? আমি তো তোর কেউ না। আমি বেককলের মতো তোর কাছে আশা করছিলাম। তুবা তো আরেকজনের। তুবা আমার না। তাইলে আমার অনুরোধ কেড়ে রাখব হে? তুবা ওই বড়লোক বেডার। তুবা আমার না। আমার না তুবা। রনি রাস্তায় বসে হাউমাউ করে কান্না করছে। একটা কুকুর জিহ্বা বের করে পলকহীন তাকিয়ে আছে তার দিকে। হয়তো সে বুঝতে পারছে না তার এভাবে কান্না করার কারণ। কত নিষ্ঠুর এই পৃথিবীর মানুষ! কি জীবন তার! কত অদ্ভুত এই দুনিয়া! তুষি কি বলবে তা শোনার জন্যে আফিন, তুবা আর শিরিন বেগম বসে আছে মাঝঘরে। আফিন আসতেই তুষি গাল ভর্তি হাসল। কাতর কণ্ঠে বলল, ভাইয়া, আপনি এসেছেন? ভালোই হয়েছে। না আসলেও আপাকে বলতাম আপনাকে নিয়ে আসতে। আমার কিছু বলার ছিল আপনাদের। তুষির এহেন নীরবতা সবার মনে মৃদু ভয়ের সঞ্চার করছে। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে শিরিন বেগম জিজ্ঞেস করলেন, কি রে তুষি, কি বলবি বলছিস না কেন? তুষি পায়ের দিক থেকে পলক সরিয়ে তুবার দিকে তাকাল। মুখে বেদনার হাসি তুলে জবাব দিল, আপা, আমি চাই আমার অপারেশনের আগে তোমার আর ভাইয়ার বিয়েটা হয়ে যাক। কপাল কুঁচকে তুবা দ্বিমত পোষণ করল। কাঠোকাঠ গলায় অটল থেকে জানিয়ে দিল সকলকে নিজের মতামত। কোনোভাবেই না। আমি আগেই বলেছি এই বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। অপারেশনের আগে বিয়ে হবে না, এটাই শেষ কথা আমার। এছাড়া তোর অন্য কিছু বলার থাকলে বল। তুবার এমন কঠিন রূপের দিকে তুষি আর আফিন দুজনেই ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে আছে। তুষি জানে তার বোন কিছুতে রাজি হতে চাইবে না। তবুও অস্থির কাতর মুখে তাকালো বোনের দিকে। হাতটা আলতো করে তুবার হাতে ডুবিয়ে বিপন্ন কণ্ঠে বলল, আমার এই ইচ্ছাটা পূরণ করবে না আপু? তুবা ঢোক গিলল।
মন গলে তরল হলেও শক্ত আবরণে নিজেকে মুড়িয়ে নিল চোখে পলকে। কঠোরভাবে রুক্ষ গলায় জবাব দিল তুবা। এটা সম্ভব নয়। আর কিছু তোর বলার বা চাওয়ার থাকলে বলতে পারিস, আমি পূরণ করব। দুই বোনের মাঝে আফিন কোনো কথাই বলল না। আর শিরিন বেগম নীরবে কেঁদে চলছেন। কারণ তিনি জানেন তুষি ভেতর থেকে কতটা ভয় পাচ্ছে। তিনি ভালো করেই দেখেন তুষির নীরব কান্না, একা একা আওড়ানো ভয়ের মৃদু বিলাপ। সে মনে করে আর চোখ খুলতে পারবে না অপারেশন করার পর। তার হাঁটার স্বপ্নগুলি এই পথেই মাটিচাপা দিতে হবে তাকে। আল্লাহ আমার কপালে কি রেখেছে আমি জানি না আপা। আর এটাও জানি না আমি বেঁচে থাকতে পারবো কি না। তুষির এমন করুণ হৃদয় বিদায়ক কথায় কেঁপে উঠল তুবার অন্তঃকরণ। ক্ষোভ প্রকাশ করে আচমকা জোর গলায় ডেকে উঠল, তুষি। তুবার ধমকে তুষি তেমন পাত্তা দিল না। চোখের বেয়ে পড়া পানিটা সন্তর্পণে মুছে দিয়ে বলল, তাই আমি চাই তোমার আর ভাইয়াকে একসাথে সুখী দেখতে। এটাই আমার শেষ ইচ্ছা আপা। তুষি, কি যা তা বলা হচ্ছে? মুখে কি তোর কিছুই আটকায় না? তুই একদম সুস্থ হয়ে যাবি দেখিস। আর তোকে তো আমি বলছি, আমার বিয়েতে তোকে নাচতে হবে। নিজের পায়ে হেঁটে তুই আমার স্বামীর বাড়ি যাবি। এখন এসব কথা উঠছে কেন? আমাদের মাঝে কি এর আগে এসব নিয়ে কথা হয়নি? তবে তুষি জানে না, কিচ্ছু বুঝেও না মেয়েটা। সে শুধু মনের কথা শুনছে। জীবন মরণের এই সন্ধিক্ষণে সে কেবল মনের সুখ দেখতে চায়। মনের কোণ থেকে অদৃশ্য এক শক্তি বারবার বলে দেয় তার সময় ফুরিয়েছে। এতক্ষণ আফিন নীরব থাকলেও এবার তার শান্ত শীতল কণ্ঠ শোনা গেল। দেখো তুষি, আমি কিন্তু তোমার বোনের সাথে একমত। আমিও চাই অপারেশনের পরে সবাই মিলে হইচই করে বিয়েটা হবে। দেখো, তুমি একটু বুঝার চেষ্টা করো। আর অপারেশনের তো বেশি দিন বাকি নেই। তুমি এত ভয় পাচ্ছ কেন লিটল গার্ল? এত ভেঙ্গে পড়লে হবে? আমার সবাই তোমার সাথে আছি। নিজেকে স্ট্রং করো মাই ডিয়ার সিস্টার। আমি আপার বিয়ে না দেখে অপারেশন করব না। তুষি নিজেই হুইল চেয়ার টেনে টেনে নিজের জেদ জানিয়ে জোর গলায় কথাটা বলেই চলে গেল ওখান থেকে। আফিন আর তুবা বুঝতে পারছে না কি করবে। তুষির কথা রাখবে নাকি তাদের। যেন তাদেরকে বেশ চিন্তিত দেখাচ্ছে। আফিন আশপাশ তাকালো। শিরিন বেগম চলে গিয়েছেন এখান থেকে। তুবাকে একা পেয়ে শান্ত স্থির কণ্ঠে বলল, দেখো তুবা, তুমি হয়তো ভাববে আমি নিজেরটা দেখছি, কিন্তু না। একবার ভেবে দেখো, এখন কিন্তু আমাদের তুষিকে সময় দেওয়া দরকার। ও কি বলে কি চাই তাতে গুরুত্ব দেওয়ার। ওকে সবসময় হাসি খুশি আনন্দে রাখা আমাদের দায়িত্ব। ওকে অল টাইম স্ট্রং রাখতে হবে। ভেতর থেকে কিছুতেই ভেঙ্গে পড়তে দেওয়া কিংবা কষ্ট পেতে দেওয়া যাবে না। এসব ক্রিটিক্যাল অপারেশনে পেশেন্টের মনের জোর অনেক ইম্পর্ট্যান্ট। বাকিটা তুমি ভাবো। আমাকে রাতে জানিও ফোন করে। আর আজ রাতে যেতে হবে না, তুষির সাথেই থাকো। আই ম্যানেজ ইট। বিস্ময়কর চোখে তুবা তাকিয়ে দেখছে আফিনকে। ছেলেটা মাথায় হাত দিয়ে অনায়াসে ভরসা দিল বুঝি। আসছি আমি। সাবধানে যাবেন।
টেক কেয়ার। তুবা মৃদু মাথা নাড়াল। রাতে তুবা আফিনকে কল করে জানিয়ে দিয়েছে এই শুক্রবার যেন বিয়েটা হয়ে যায়। আফিন তেমন কিছু বলেনি, কারণ তার মাঝে চিন্তা ঘুরপাক খাচ্ছে কুণ্ডলীর মতো। আজ লুবনার সাথে দেখা করেছিল আফিন, বাধ্য হয়েছে করতে। লুবনা এখন কান্নাকাটি করছে তাকে একটা সুযোগ দেওয়ার। সে আবার ফিরে আসতে চায় তার জীবনে। আফিন যখন জানালো সে একজনকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চলেছে, তখন লুবনা পাগলের মতো চিল্লাচিল্লি করতে থাকে রাস্তায়। তাই আফিন আর কিছু না বলে চলে আসে ওখান থেকে। আসার সময় তুবাকে রনির সাথে দেখে আফিন রেগে গেলেও শান্ত থাকার চেষ্টা করেছিল। তাই তুবাকে তখন কল করেছিল, যদিও তার তুবার বাসাতেই যাওয়ার কথা ছিল। যখন তুবা কল রেখে রনির সাথে আর কথা না বলে চলে গিয়েছিল, তাই আফিন আর কিছু বলতে চায়নি তাকে। তুবা হলুদ আর গোল্ডেন পাড়ের একটা কটন শাড়ি পরে আছে, মাথায় সাদা আর হলুদ কাঁচা ফুলের একটা টিকলি, কানে হলুদ ফুলের দুল, গলা আর হাতেও সাদা ও হলুদ ফুলের মালা ঝুলছে। হালকা চুল কপাল বেয়ে গালে এসে পড়ছে। তুবাকে দেখে আফিনের ভেতরে তোলপাড় করা শিহরণ বইছে। ফোনের স্ক্রিন থেকে চোখ সরতেই চাইছে না। তুবার সৌন্দর্যকে যে কোনো কিছু হার মানাবে। ভেতরে সহস্র অনুভূতি নিয়ে আফিন তাকিয়ে আছে। তুবা টানা টানা কাজল কালো চোখগুলি নিয়ে আফিনের দিকে তাকাতেই আফিন বুকে হাত দিল। তুবার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসল। তাদের কাণ্ড দেখে তুসিও হাসছে। একটু পরই আফিন সাদা পাঞ্জাবি পায়জামা আর হলুদ কটি পরে হাজির হয়ে গেছে। জামাই হলুদে নিজে চলে আসাতে আশেপাশের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। তুবা যখন আফিনকে দেখল তখন সেও হতবাকে চুপ হয়েছিল। মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। আফিন ভ্রু নাচিয়ে কিছু ইশারা করতেই তুবা হেসে উঠল। আফিন একা আসেনি, তার সাথে 3টা ছেলেও এসেছে, সাথে 2টা ক্যামেরা আর লাইট। আফিন তুবার বিয়ের অ্যালবাম করে রাখার জন্যে তারা ছাদে গিয়ে অনেক রকম ছবি তুলল। ছাদের এক কোনায় নিচ থেকে বেয়ে উঠা কিছু গাছের পাশে ছবিগুলি দেখার মতো হয়েছে। দুজনে নীরবে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আফিন তুবার কোমরের এক পাশ টেনে নিজের কাছে নিয়ে এলো। অনেকক্ষণ এভাবেই চুপচাপ দাঁড়িয়ে থাকার পর আফিন তুবাকে নিজের দিকে ফিরাল। গালের 2 পাশে 2 হাত রেখে তুবার চাঁদ মুখের দিকে আরও কিছুক্ষণ চেয়ে রইল। হুট করে তুবাকে বুকের গভীরে চেপে ধরেছে পরম আদরে। তুবার বিয়ে, অথচ সবচেয়ে খুশি তুষি। তার মুখ থেকে হাসির রেশটা কমছেই না। সে নিজের চিন্তা বাদ দিয়ে দিয়েছে। তার বোনের বউ সজা মুখটা দেখে খুশিতে সাগরে ভাসছে তুষি। বউ সাজানোর পর তুসি প্রথম দেখেছে তুবাকে। আপা, আমার আপা, আমার আপা দুনিয়ার সবচেয়ে সুন্দর। আপা, তোমার দিকে তাকালেই না আমার চোখগুলি চিকচিক করে উঠছে। কেউ নজর না দিক, মাশাল্লাহ। এটা তো আমার আপার চোখ ধাঁধালো সৌন্দর্য। তুমি আমার শক্তি আপা। তুমি পাশে থাকলে আমার তেমন চিন্তাই হয় না। জানি আমার আপা আমাকে কতটা ভালোবাসে। তোমার চেয়ে আজ আমি বেশি খুশি, তা তুমি নিজেও জানো না। বউ সাজে তোমার মুখের এই হাসিটা দেখার জন্যে আমি অপেক্ষা করেছিলাম। এখন আমার আর কোনো ইচ্ছা নাই। আমার আপার মুখের এই হাসিটা আল্লাহ যেন তাজা রাখে সবসময়। চিকচিকে চোখ নিয়ে তুবা তুষিকে জড়িয়ে ধরল মমতায়। তুষি যে তার জীবনের অর্ধেকটা, তা আফিন ছাড়া কেউ ভালো করে বুঝতে পারবে না। তুসিকে যদি সুস্থ করতে তার জীবনের শেষ এক বিন্দু রক্ত দিয়ে দিতে হয়, তবেও সে রাজি। আল্লাহর কাছে সে নিজের বিনিময়ে হলেও তুষির সুস্থতা কামনা করে প্রতিনিয়ত। তুবার সাথে বসে আছে তুষি। আজ একটি বারের জন্যেও বোনকে আড়াল করতে চাইছে না। তুবার শরীর ঘেঁষে রয়েছে সে। বারবার নাক টেনে বোনের শরীরের ঘ্রাণ নিচ্ছে।
হয়তো প্রতিদিন এটা আর করা হবে না। জীবনে এই প্রথম বোধহয় তুষি এভাবে কেঁদেছে। শুধুমাত্র তুষির এই কান্না দেখে তুবার বুকটা ফেটে যাচ্ছে। দুই বোন অঝরে কেঁদেছে। তুষি তুবাকে ছেড়ে থাকবে কি করে ভেবেই কাঁদছে কেবল। তার আপার মুখটা দেখলে সারাটা দিন ভালো যায়, কিন্তু এখন তো আর প্রতিদিন দেখতে পারবে না। নিজের জীবনের ভয়ও তো আছেই। এই আপাকে ছাড়া দিন কি করে চলবে তার? আপা ছাড়া সে শূন্য। তুষি বাচ্চাদের মতো করে কাঁদছে। চোখ মুখ অনেক ফুলে গিয়েছে। তুষির কান্না দেখে আশেপাশের মানুষ খুব আফসোস করছেন। আবার কেউ কেউ কেঁদেই দিয়েছেন। তুষির কান্না কেন যেন কমছেই না। কাঁদতে কাঁদতে যখন খুব ক্লান্ত হয়ে গিয়েছে সে তখন আওয়াজ কমে এলো। শেষবারের মতো নিজের আপাকে জড়িয়ে ধরে বিদায় দিল। গাড়িতে উঠে তুবার কান্নাকে দেখে আফরিন কিছুতেই তাকে থামাতে পারছে না। তুষির জন্যে মনটা পুড়ে যাচ্ছে। তুবাকে অস্থির হয়ে কাঁদতে দেখে আফরিন ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। তুবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলি আমার, দেখো তো কেঁদে কি করেছ চাঁদ মুখের। একটু শান্ত হও, আমার কথা শুনো। তুবা প্লিজ শান্ত হয়ে আমার কথাটা শুনো। তোমার কি মনে হয় তুমি আর আসতে পারবে না এখানে? আরে কতক্ষণ বা লাগে আসতে? চাইলে প্রতিদিন আসতে পারো। কিংবা মামনি আর তুষিকে আমাদের ওখানে নিয়ে এলাম। তুমিও ভালো থাকবে আর তুষিও শান্তি পাবে। তোমার যেটা ভালো মনে হয় সেটা করো, কিন্তু প্লিজ এই কান্নাটা থামাও এখন। আমার বউকে বউ সাজে সুন্দর করে একটু দেখার সুযোগ করে দাও। ছবি তোলার পর্ব শেষ করে আফরিন তুবাকে ঘরে বসিয়ে নিচে চলে গেল। তুবা ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখছিল। ঘরটা ফুলে মৌ মৌ করছে। সুবাস উড়াচ্ছে চারদিকে। এত ফুলের ঘ্রাণেও তার খারাপ লাগছে না। দেখতে বেশ চমৎকার লাগছে ঘরটা। আফরিন তুবাকে নিয়ে 2 রাকাত নামাজের জন্যে দাঁড়ালো। নতুন জীবনটা যেন সুখের কাটে। আল্লাহর নামে এই পবিত্র সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চায় আফরিন। ভুল মানুষের জীবনেই হয়। নামাজ শেষে মোনাজাতে আফরিন অনেকক্ষণ কাঁদল। তুবা কিছুই বুঝতে পারল না আফরিন কেন কাঁদছে। সে অপলক তাকিয়ে রইল। মোনাজাত শেষে সে তুবার দিকে তাকাল। তুবা জিজ্ঞেস করল, আপনি মোনাজাতে কাঁদলেন কেন? আফরিন কোনো জবাব না দিয়ে তুবার কপালে ঠোঁট স্পর্শ করল। তারপর বলল, তুমি এখানে বসো, আমি আসছি। আফরিন ফিরে এলো খাবার ট্রে নিয়ে। আসতে আসতে বলল, সব বউরা জামাইয়ের জন্যে দুধ নিয়ে আসে, কিন্তু আমাকে আমার বউয়ের জন্যে আনতে হচ্ছে। মুখ ভেঙচি কেটে তুবা বলল, কে আনতে বলেছে আপনাকে? আমার মন। ডিনার শেষ করে আফরিন তুবাকে একটু মিষ্টি খাইয়ে দিল। তুবাও একটু খাইয়ে দিয়েছে। তারপর দুজনই বিছানায় চুপচাপ বসে আছে। তুবা বাহিরে বৃষ্টি হচ্ছে, ভিজবে? এত রাতে? চলো। কিন্তু আমার বৃষ্টির পানিতে যে অ্যালার্জি আছে। হাতের তালা অনেকক্ষণ চুলকায় পড়ে আবার ঠিক হয়ে যায়। ওকে ভিজতে হবে না। ব্যালকনিতে তো যাওয়া যাবে। মুচকি হেসে তুবা বলল, চলুন। নামার সময় আফরিন বলল, আমার বেগম আপনার একটু যত্ন তো করতে দিবেন, নিজের স্বামীকে নাকি? এই বলে আফরিন নিচে নেমে তুবাকে কোলে তুলে ব্যালকনিতে নিয়ে গেল। তুবাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। বৃষ্টির হালকা ঝাপটা দুজনের শরীরে আসতেই অদ্ভুত তৃপ্তি অনুভব করল তারা।
কি শিহরণ জাগানো প্রাপ্তি। প্রতিদিন তুবা ও বাড়ি যায়। সারাদিন থেকে আগের মতোই বিকালে চলে আসে। এখন প্রতিদিন তুবাকে আফিন অফিস যাওয়ার সময় দিয়ে আসে আর ফিরার সময় বাসা থেকে গাড়ি যায় তুবাকে আনতে। তুষিকে এখন আরো শুকনো লাগছে। শরীর শুকিয়ে কি অবস্থা। চিন্তায় চিন্তায় মেয়েটা বুঝি ভেতর থেকেই শেষ হয়ে যাচ্ছে। তুবা প্রতিটা মিনিট তুষিকে বুঝায়, সাহস দেয়, কিন্তু এসব তুষির মনে থাকে কিনা বোঝা যায় না। সে আপন মনে নিজ ভাবনায় তলিয়ে থাকে। যতক্ষণ তুবা ও বাড়ি থাকে ততক্ষণ তুষি তাকে শক্ত করে জড়িয়ে রাখে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আজ আসার সময় তুবাকে আফিন বলে দিয়েছে, আমি আজ দুপুরে বাড়ি চলে আসব। তুষির সাথে অনেক দিন গল্প করা হয় না। তুবা মুচকি হেসে বলেছে যেন তাড়াতাড়ি আসে। ডালিম আর আঙ্গুল নিতে তুবা বাজারে যাবে। তখন তুসিও বলল, আপা আমাকেও একটু নিয়ে যাও না, সারাক্ষণ ঘরে থাকতে ভালো লাগে না। তুবা মুচকি হেসে জবাব দিল, আচ্ছা চল। ফল কিনে যখন বাড়ি ফিরবে তখন তুষি বলল, আপা আমার একটা আইসক্রিম খেতে ইচ্ছা করছে। আমিও খাবো, চল তাহলে। চলো, খুশি হয়ে বলল তুষি। আইসক্রিম নিয়ে ফিরার সময় তুষি আবার তুবাকে ডাকল, আপা। কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি? তুষি যেন বিস্মিত স্বরে জবাব দিল, রনি বলে। তুবা সামনে তাকিয়ে দেখে আসলেই রনি। মুখটা কেমন পাণ্ডুর হয়ে গিয়েছে, শরীর কি চিকন। রনিকে দেখে তুবার বুকটা বাড়ি দিয়ে উঠল। মায়া নামক একটা পাখি উড়ে এসে বসল ডালে। তুবাকে দেখে রনির চোখে পানি চলে এসেছে। বড্ড কাতর স্বরে বলে উঠল, তুবা রে, তোর দুইডা পায়ে পড়ি, আমারে তোর হাতে রাইন্ধা একটু খাওয়াইবি? যদি মইরা যাই, এই ইচ্ছাটা একটু রাখো আমার। তোর পায়ে পড়ি, আমি এরপর আর তোরে বিরক্ত করতাম না। দয়া কইরা আমার এই একটা অনুরোধ রাখো তুবা। বলতে বলতে রনি সত্যিই তুবার পায়ের উপর পড়ে গেল। তুবা কি করবে জানে না। একটা মানুষ কতটা ইচ্ছা থাকলে এভাবে চাইতে পারে তা তুবার জানা নেই। দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে রনিকে উঠতে বলে সে জবাব দিল, খাওয়াবে। এখন যেন রনি চলে যায় এখান থেকে। রনি চোখের পানি মুছে তুবার দিকে তাকিয়ে রইল অপলক। তারপর সত্যিই চলে গেল। তুবার সাথে এবার তুষিরও খারাপ লাগল। একটা মানুষ আরেকটা মানুষের জন্য এতটা পাগল কি করে হতে পারে? তুষি জানে না এর উত্তর। আড়াল থেকে আফিন ঠিকই দেখল ঘটনা। গাড়ি খারাপ হওয়াতে গ্যারেজে দিয়ে হেঁটেই এসেছে সে। তখনই তুবার পায়ে রনিকে পড়তে দেখা গেল। যেতে চেয়েও কি মনে করে আফিন তখন যায়নি। গম্ভীর মুখ করে আফিন বাসায় ঢুকল। তুবা এগিয়ে গেল তার দিকে। ঠেস মেরে বলল, বাব্বা, সত্যি সত্যি ব্যস্ততার মহারাজ তাড়াতাড়ি চলে এসেছে। তুবা মশকরা কিংবা হেয়ালি কোনো টাইগায় মাখল না আফিন। সে নিজ ভঙ্গিতে গম্ভীর আওয়াজে জিজ্ঞাস করল, বাজারে কেন গিয়েছিলে? তুবা আফিনের বলার ধরন দেখে ভয় পেয়ে গেল। বিস্ময় কপাল কুঁচকে এসেছে তার। তাহলে নিশ্চয় রনির সাথে দেখা হয়েছে, এটাও দেখেছে, তাই জিজ্ঞেস করল প্রশ্নটা। তুবা আমতা আমতা করে বলল, আসলে রনি। আফিন হাত ইশারা করে তুবাকে থামিয়ে দিল। তারপর তেজি গলায় বলল, আমি ওসব শুনতে চাইনি তোমার কাছে। বেশ গরম, আমি ফ্রেশ হতে যাচ্ছি। এটা বলে আফিন চলে গেল। তুবা ভয়ে গুটিসুটি করে দাঁড়িয়ে রইল নির্নিমেষ। আফিন কি আবার তাকে সন্দেহ করছে? তুবা ফ্রিজের পানি দিয়ে আফিনের পছন্দের লেবুর শরবত বানিয়েছে। তার স্পেশাল শরবত আফিনের ভীষণ পছন্দের। শরবত নিয়ে সে নিজের রুমে গিয়ে দেখে আফিন ফোন টিপছে। আপনার জন্যে শরবত এনেছি।
ইচ্ছা হচ্ছে না, রেখে দাও। এবার তুবার যেন সত্যিই খটকা লাগল। এতটা কঠিন ব্যবহার করছে কেন মানুষটা? আবার কি ভুল বুঝাবুঝির বালিকণা ছড়িয়ে যাবে তার সংসারে? চিন্তিত ভঙ্গিতে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে আফিন প্রশ্ন করল, কিছু বলবে, দাঁড়িয়ে আছো যে? তুবা এগিয়ে গেল, টেবিলে শরবত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? নাথিং। আপনি কি আমাকে সন্দেহ করছেন? সন্দেহের মতো তুমি কিছু করেছ নাকি যে এটা মনে হচ্ছে আমি তোমায় সন্দেহ করছি? দেখুন রনি, আমাকে রনিকে নিয়ে আমি কিছু শুনতে চাই না। তুমি এখন আসতে পারো, টায়ার্ড লাগছে। তুবা এতক্ষণ মাথা ঠান্ডা রাখতে পারলেও এখন আর পারছে না। রেগে গিয়ে সে বলল, দেখুন আপনি কিন্তু শুধু শুধু এমন করছেন। আমি রনির সাথে তেমন কোনো কথা বলিনি। লোকটা আমার পায়ে পড়ে অনুরোধ করছিল শুধু। তখন কি করে আমি চলে আসতাম ওখান থেকে? মনুষ্যত্ব বোধ বলতেও তো কিছু আছে। আপনি কি আমাকে বিশ্বাস করেন না? যদি করতেন তাহলে সামান্য একটা বিষয় নিয়ে এমন করতেন না। আর মোট কথা আপনি রনিকে পছন্দই করেন না। আফিনও বোধহয় এবার রেগে গেল। দাঁত কিরিমিরি করে তুবার বাহু ধরে বলল, তুমি করো? তুমি রনিকে পছন্দ করো? ছি, আপনি কি সব বলছেন? তাহলে ওর সাথে কথা কেন বলেছিলে? আমি না করেছিলাম তুবা ওর সাথে কথা বলতে। আমাকে কথা দিয়েও কিভাবে ভাঙতে পারলে? তারপরেও বলছো আমি তোমায় ভুল বুঝছি? কি করে? আস্তে কথা বলুন প্লিজ। রাগে আফিন লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে। তুবা সেদিকে তাকিয়ে নিজের রাগ দমিয়ে বলল, আচ্ছা, ভুল হয়ে গিয়েছে, সরি। এবার শরবতটা খেয়ে নিন। আফিন বিছানা থেকে কোটটা নিয়ে হনহন করে চলে গেল তুবার সামনে দিয়ে। তার মনে হচ্ছে আফিন এখন বেশি করছে। মানবতা বলতেও একটা জিনিস আছে যা আফিন বুঝতেই চাইছে না। তুবা আফিনের উপর রেগে গিয়েছে। তার দিকটা একবারও আফিন দেখতে চাইছে না। রনিকে পছন্দ অপছন্দ বিষয়টা এখানে তার কাছে আসছেই না। যাই হয়ে যাক, সে রনির এই শেষ ইচ্ছাটা রাখবে, তারপর নিজেই আর রনির সাথে দেখা বা কথা বলবে না। রনি যেন আর তার সামনে না আসে তা বলে দিবে সে। আফিনকে জানালে যেহেতু রাগ করবে, ঝামেলা হবে, তাই না জানিয়েই করবে এটা। এই সামান্য একটা ইচ্ছে পূরণ করার জন্যে যেহেতু একটা মানুষ পায়ে পড়তেও দ্বিধা করে না, সেখানে সেটা না করলে নিজের কাছে ছোট লাগবে তার। একটু পরই তুবার ফোনের মেসেজ টোনটা বেজে উঠল। মেসেজ ওপেন করে দেখতে পেল সন্ধ্যায় বাড়ি ফিরবে। তুবা রাগল মনে হচ্ছে। শক্ত চোয়ালে ও রিপ্লে করল, 2 দিন পর তুষির অপারেশন, আমি এখন কি করে বাড়ি ফিরব? আপনি চলে গেছেন কেন? আমি এখানে থাকব। যা বলেছি তাই যেন হয়। আমাকে কঠিন হতে বাধ্য করো না। আপনি এখন একটু বেশিই করছেন না? একে তো নিজে রাগ দেখিয়ে না খেয়ে চলে গেছেন, তার উপর রাগ দেখিয়ে আমাকে চলে যেতে বলছেন। আমি আজ বাড়ি ফিরতে পারবো না। যদি মনে হয় এখানে চলে আসতে চলে আসবেন। তুমি আমার বিয়ে করা বউ, ওখনো ও বাড়ির মেয়ে নও। আমার সংসার রেখে ও বাড়িতে থাকতে পারো না। যদি আজ না ফিরো তবে আর কখনো ও বাড়িতে যেতেও পারবে না। চিন্তা করে দেখো কি করবে। যদি আমার এসে তোমাকে নিয়ে যেতে হয় তবে সেটা খুব ভালো হবে না তুবা। রাগে তুবা ফোনটা ছুঁড়ে ফেলল। আফিনের মাত্রাতিরিক্ত ব্যবহারগুলি তার রাগকে রাগিয়ে দিচ্ছে। বিরক্ত হয়ে যাচ্ছে এমন কাটা দেওয়া কথাতে। শিরিন বেগম এসে তুবাকে জিজ্ঞেস করল, কিরে জামাই কই? ওর কাজ আছে তাই চলে গেছে। না খেয়েই চলে গেল? বাদ দাও। তুমি ভাত আনো, তুষিকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিব। আমাকে আবার বিকেলে বাসায় যেতে হবে।
তুই না বললি 2 দিন থাকবি। কাল এসে থাকব। সারাটা রাস্তার আগে ফুঁসেছে তুবা। আফরিনের এসব আর নেওয়া যাচ্ছে না। এভাবে তো আর চলা যায় না। বিহিত তো কিছু একটা করতে হবে। আফরিনের সাথে সরাসরি এই বিষয় নিয়ে কথা বলা দরকার। তুবা গাড়ি থেকে নেমে হনহন করে ভেতরে ঢুকল। গিয়ে যা দেখল তা নিজের চোখকে যেন বিশ্বাস করাতে পারছিল না। তুবার চোখের পাতা নড়ছে না। পাথরের মতো দাঁড়িয়ে রইল সে। হাত থেকে ব্যাগটাও দুপ করে নিচে পড়ে গেল অনায়াসে। চলবে।